আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ। এবারের ভুটান ট্যুরটা ছিল আমার জন্য আনএক্সপেক্টেড একটা ট্যুর। এবার ভুটান গিয়েছিলাম আমরা একটা গ্রুপ ট্যুরে। প্রথম যখন টিভিটি থেকে আমাদের কাছে ফোন কলটা আসে, তখন সম্মতি দিয়েও কেন জানি পরে আমার একদমই ইচ্ছে করছিল না যাওয়ার জন্য। পরে তো কোনোভাবে ইব্রাহিম আমাকে রাজি করায়, আর হঠাৎ প্ল্যানে চলে আসি আমরা ভুটানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। এবার ভুটানের ট্যুরটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো ছিল। ভালো হবেই না কেন বলুন? যে ট্যুরে জামাই বউর জন্য এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে, সেই ট্যুরটা তো ভালো হবারই হয়। এই ট্যুরে ছিল আমাদের অ্যানিভার্সারি, আর এই অ্যানিভার্সারিতে ইব্রাহিম আমাদের জন্য একটা হেলিকপ্টার রাইড অর্গানাইজ করে। আর আমার জন্য হেলিকপ্টার রাইডটা ছিল প্রথমবার। আমি তো জানতামই না যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। প্রতিদিনের মতন ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট শেষ করে চলে এসেছিলাম মিনি সুইজারল্যান্ড দেখতে। ভুটানের প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর। হঠাৎ করে যদি আপনি দেখেন কোনো ভিডিও, যদি আপনাকে না বলা হয়, আপনি কখনো ধরতেও পারবেন না আপনি ভুটানের ভিডিও দেখছেন নাকি সুইজারল্যান্ডের ভিডিও দেখছেন। ভুটান দেশটা সম্পূর্ণ পাহাড়ের মধ্যে হলেও প্রকৃতি তাদের এত সুন্দর, প্রকৃতি দেখেই আপনার মনটা ভরে যাবে। মিনি সুইজারল্যান্ডের ভিডিওগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এই মিনি সুইজারল্যান্ডটা ঘুরে আমরা আবার ব্যাক করছিলাম আমাদের হোটেলে লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ছিল ভাত, সবজি, গরুর মাংস, ডাল। ভুটানে যাওয়ার পর ভুটানের ডাল রান্নার ফ্যান হয়ে গিয়েছিলাম আমি। ওদের ডাল রান্নাটা অনেক মজা হয়, ডালের কালারটাও বেশ সুন্দর। সকালের অর্ধেকটা বেলা ঘুরে ফিরে আবার হোটেলে ব্যাক করে এরকম ভর পেট খাবার খেয়ে খুব অল্প সময়ের জন্য রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম হেলিকপ্টারে ওঠার উদ্দেশ্যে। আর এতগুলো টাকা কিন্তু আমরা হেলিকপ্টার রাইডের জন্য খরচ করেছি। এখন আমরা চলে যাব হেলিকপ্টারের জন্য এয়ারপোর্টে। যে এয়ারপোর্টে আমরা বাংলাদেশ থেকে ল্যান্ড করেছিলাম, সেই পারো এয়ারপোর্টে আমরা চলে যাব হেলিকপ্টার রাইডের জন্য। আর এদিকে আমাদের গ্রুপের 2টা আপু, তারা আমাদের সাথে হেলিকপ্টার রাইডে যাবে না। তাদেরকে বাই বাই বলে আমরা আবার চলে এসেছিলাম আমাদের বাসে। আর বাসে উঠে আশপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই চলে এসেছিলাম আমরা এয়ারপোর্টে। আর হেলিকপ্টারে উঠতে কিছু নিয়ম কানুন ছিল, সেই ফর্মগুলো ফিল আপ করে আমরা একটু ওয়েট করছিলাম। কারণ আপনারা অনেকেই জানেন ভুটানের এয়ারপোর্টটা খুবই ছোট। আর পারো এয়ারপোর্টটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং একটা এয়ারপোর্ট, যেখানে চাইলে সব পাইলটরা ল্যান্ডিং এর পারমিশন পায় না। খুব সীমিত পরিসরে তারা ফ্লাই আর ল্যান্ডিং করে। এয়ার ট্রাফিকের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। এই হেলিকপ্টারটাতেই আমরা ফ্লাই করব। ওই যে বললাম, এয়ার ট্রাফিকের কারণে হেলিকপ্টারটা এইভাবে রেখে দেওয়া হয়েছে। আর হেলিকপ্টারের পাইলট যখনই পারমিশন পাবে, তখনই আমাদেরকে নিয়ে চলে যাবে আকাশে। আমার তো ভাবতেই অবাক লাগছিল, এটা ছিল আমার লাইফের ফার্স্ট হেলিকপ্টার রাইড, তাই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আপনি দেখবেন জীবনে প্রথমবার যে কোনো কিছু পাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম থাকে। এবার হেলিকপ্টারে ওঠার যে অনুভূতিটা ছিল, এরপরে যদি আমি আরো 10-12 উঠি, এই অনুভূতিটা কখনোই আমার মধ্যে কাজ করবে না। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই না, আমার পিছনে যে এত বড় একটা প্রাইভেট জেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটানের রাজার প্রাইভেট জেট। আমি ভুটান এতটা দিন এক্সপ্লোর করার পর যা বুঝলাম, ভুটানের মানুষগুলোর ইমানি শক্তি অনেক বেশি। যদিও ভুটান একটা বুদ্ধিস্ট দেশ, ইমানি শক্তি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যতটুকু দেখেছি ওরা মানুষকে অনেক বিশ্বাস করে। যেমন এই প্রাইভেট জেটটার কথাই বলি, এটা হচ্ছে একটা দেশের রাজার একটা প্রাইভেট জেট। আমাদের দেশে হলে কখনোই এর আশপাশ আসতে দিত না, কিন্তু ভুটানে দেখলাম তারা আমাদের কিচ্ছুই বলছে না ছবি তোলার জন্য। আরো বরঞ্চ আমি একটা টাইমে একটু একা একা ভিডিও করছিলাম, তখন ওদের কিছু সরকারি কর্মকর্তা আমাকে বলছিল যে আমি কি আপনাকে হেল্প করবো একটু ভিডিও করে দেওয়ার জন্য। এই কথাটা শুনে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। ভুটানের দোকানগুলোতেও আমি গিয়েছিলাম, ওইখানেও দেখলাম তারা কোনো কিছুতেই চেক করছে না, কোনো কিছুই করছে না। আপনি কিছু কেনার পর যা বলছেন ওরা তাই বিশ্বাস করে টাকা নিয়ে নিচ্ছিল। যদিও এইরকম সিন আমি বাংলাদেশে কখনোই দেখি নাই। মেনলি এই কারণেই বললাম যে ওদের আমার মনে হয়েছে যে ওদের ইমানি শক্তি অনেক বেশি। ভালো মন্দ সব জায়গাতেই থাকে, কিন্তু ভুটানের মানুষগুলোকে আমার একটু বেশিই ভালো মনে হয়েছে। আমি জানি না আমি কতটুকু জাজমেন্ট করতে পেরেছি। যদি আমার এই কথায় ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা সেটা ক্ষমার চোখে দেখবেন। আর আমার মতন যদি আপনাদেরও এটা মনে হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে
কমেন্টস করবেন। যাই হোক, এদিকে তো আমি ১, ২, ৩ করে গুনছিলাম যে কখন এয়ার ট্রাফিক শেষ হবে আর আমি কখন সেই হেলিকপ্টারে উঠতে পারবো। লাস্ট এই প্লেনটা ল্যান্ড করার পরে আমাদের হেলিকপ্টারের পাখাটা চালু করে দিয়েছিল। পাখাটা চালু করতেই এত বাতাস শুরু হয়ে গিয়েছিল। এতদিন তো আমি ভিডিওতে দেখেছি যে হেলিকপ্টারের পাখা চললে এত বাতাস হয় আর মানুষকে সেই উড়িয়ে নিয়ে যায়। আর এখন তো আমি আমার নিজ চোখে দেখলাম। এখন যে আপনার হেলিকপ্টার উঠতে দেখছেন, এটা একটা টেস্টিং রাইড ছিল। আর এই টেস্টিং রাইডের পরেই আমরা হেলিকপ্টারে উঠবো। ওই যে আমি প্রথমেই বললাম, পারো এয়ারপোর্টটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং এয়ারপোর্ট। চাইলেই এখানে সব পাইলটরা হেলিকপ্টার বা প্লেন ল্যান্ড করতে পারে না। টেস্টিং রাইড দেওয়ার পরে যখন হেলিকপ্টারটা ঘুরে আসলো, আমরা উঠে পড়লাম আমাদের হেলিকপ্টারে। আর এক এক করে আমাকে সিট বেল্ট বেঁধে দিচ্ছিল। ওই যে বললাম যে আমার লাইফে এটা প্রথমবার ছিল, তাই তো আমি একটু বুঝতেছিলাম না। আর আমার মধ্যে একটু এক্সাইটমেন্ট বেশি কাজ করছিল। প্লেন থেকে তো অনেকবারই আকাশ দেখেছি, এবার তো আমি হেলিকপ্টার থেকে আকাশ দেখব। ভাবতেই তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যখনই হেলিকপ্টারে ওঠার পর এরকম সিট বেল্ট আর কানে এরকম হেডফোন নিয়ে আমরা রেডি হয়ে গেছি হেলিকপ্টার রাইডের জন্য, আমি তো খুবই 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 হ্যাপি ছিলাম। আর আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলে যাবেন না। আমরা ৫ জন ছিলাম হেলিকপ্টারে, আমাদের ৫ জনকেই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর সবচাইতে বেশি সুন্দর লাগছিল আমার জামাইকে। যে যত যাই বলুক না কেন, আমার চোখে আমার জামাই সেরা। এখন হয়তোবা পিছনে ৪ ভাইয়া বলবে যে আমরা কি দোষ করলাম, ভাই আপনারাও সুন্দর, কিন্তু আমার কাছে আমার জামাই সুন্দর। একটু মজা করলাম আর কি। যাই হোক, এখন তো আমাদের হেলিকপ্টারটা মাটি থেকে আকাশে উঠবে। আর মাটি থেকে আকাশ থেকে উঠতেই আমার কাছে এত এক্সাইটমেন্ট লেগেছিল, আমি তো অনেক জোরে চিৎকার করেছিলাম খুশিতে। তখন আবার পাইলট আমাকে বলল, প্লিজ এভাবে চিল্লাফাল্লা করবেন না, কারণ আমাকে রাডারে একটু কথা বলতে হয়। আপনারা কথা বলবেন নর্মালি ভাবে, কিন্তু জোরে কেউ কথা বলবেন না। মাটি থেকে ওঠার যে অনুভূতিটা গাইস হেলিকপ্টারে, সেটা আর আমি আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। হেলিকপ্টার যেহেতু প্লেনের মতন এত উঁচুতে উঠতে পারে না, হেলিকপ্টারের নির্দিষ্ট একটা সীমা থাকে, আর এই সীমার গণ্ডির মধ্যেই নিচের ভিউটা এত সুন্দর দেখায়, সেটা আর বলে প্রকাশ করতে পারবো না। আর এবার যেহেতু আমি পাইলটের সাথের সিটেই ছিলাম, তাই আমার অনুভূতিটাও অন্যরকম ছিল। আমি তো হেলিকপ্টার থেকে এত সুন্দর পরিবেশ দেখে শুধু সুবহানাল্লাহ বলছিলাম আর আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিলাম যে আমার আল্লাহ আমার ভাগ্যে এত কিছু রেখেছে আর তার মাধ্যম হিসেবে ইব্রাহিমকে বাছাই করে নিয়েছে। এই লোকটার জন্য আমি আমার জীবনে অনেক কিছুই দেখলাম। আমি কখনো চিন্তা করি নাই যে আমার অ্যানিভার্সারিতে ইব্রাহিম আমাকে এত সুন্দর একটা গিফট দিবে। হয়তোবা ইব্রাহিম চাইলে আরো অনেক দামি গিফট দিতে পারতো আমাকে, কিন্তু এই গিফটটা দেওয়াতে আমি যতটা খুশি হয়েছি, সেটা হয়তোবা আমি আরো লাখ টাকার গিফটেও হতাম না। আমি ইব্রাহিমের কাছ থেকে এত সুন্দর গিফট পেয়ে খুবই 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 আনন্দিত। আমি তো হেলিকপ্টার থেকে নিচের ভিউগুলো দেখছিলাম আর অদ্ভুতভাবে তাকিয়েছিলাম। ভুটানের সৌন্দর্য অনেক সুন্দর। অযথায় ভুটানকে পৃথিবীর ভূস্বর্গ বলে না, আর মিনি সুইজারল্যান্ডও বলে না। ওই যে কথাই আছে না, যার যার গুণে তাকে প্রশংসা করা হয়। ভুটানের গায়ে এত সৌন্দর্য আছে বলেই কিন্তু ভুটানকে সবাই ভূস্বর্গ আর মিনি সুইজারল্যান্ড বলে। আর এটাই তার প্রমাণ। এরকম উঁচু থেকে দুজন মিলে আল্লাহর সুন্দর প্রকৃতিটা দেখছিলাম। আল্লাহর কাছে আর কি লাগে বলুন? অনেক টাকা খরচ করে আমরা দেশ বিদেশ ঘুরি, কিন্তু যখন বেলা শেষে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওর মুহূর্তগুলো, ছবির মুহূর্তগুলো আমাদের চোখের সামনে ভিডিও আর ছবির মাধ্যমে ভেসে ওঠে, তখন এই টাকাগুলো যে খরচ হয়েছে বিন্দু মাত্র কোনো কষ্ট লাগে না। যারা আমাদের মতন এরকম ঘুরতে ভালোবাসেন, তারাই হয়তোবা আমাদের এই কথাগুলো বুঝতে পারবেন। অন্যথায় অন্য সবাই বলবে যে এত টাকা নষ্ট করে ঘোরাফেরার কি প্রয়োজন? আমার কাছে তো মনে হয় ঘোরাফেরা একটা রোগ, আর যে রোগে আক্রান্ত হয়েছে আমি আর আমার জামাই, এরকম ঘুরতে যাওয়ার জন্য সেম মেন্টালিটির একজন মানুষ প্রয়োজন হয়। আর এই দিক দিয়ে আমরা দুজন সেম মেন্টালিটির, আমরা দুজন ঘুরতে খুবই ভালোবাসি। এই যে ভিডিওতে দেখছেন, এটা হচ্ছে টাইগার নেস্ট। পাহাড় বেয়ে এটাতে উঠতে ৬ ঘন্টা সময় লাগে। আমাদের ইচ্ছা থাকলেও আমরা পাহাড় বেয়ে এটার কাছে যেতে পারি নাই, কারণ সকালবেলার ওয়েদারটা খুবই খারাপ ছিল। তাই তো আমরা এটাকে স্কিপ করেছিলাম। ওই যে একটা সত্য কথা আছে না, যে আল্লাহ আপনার জন্য যা করবেন সেটা অবশ্যই মঙ্গলের জন্যই করবেন। পাহাড় বেয়ে উঠতে পারি নাই তো কি হয়েছে, আল্লাহ আমাদের জন্য হেলিকপ্টারে এটা দেখার ভাগ্য রেখেছে, তাই তো আমরা হেলিকপ্টার থেকেই দেখছি। পাহাড় শেষ করে এখন আমরা চলে এসেছিলাম ঘন জঙ্গলে।
উপর থেকে তো জঙ্গলের এই গাছগুলো একদম ছোট ছোট লাগছিল। জঙ্গল পেরোতেই আমরা দেখলাম এত সুন্দর গ্রামীণ কিছু দৃশ্য। ওই যে বললাম না, ভুটানের সৌন্দর্যই আপনি দেখে শেষ করতে পারবেন না। অযথাই কিন্তু ভুটানকে ভূস্বর্গ বলে না। আমার কাছে তো মনে হয়েছে ভুটানের এক একটা পাহাড়ে এক একটা সৌন্দর্য ধারণ করে। আর আমরা যেই টাইমটাতে গিয়েছি এই টাইমটাতে ভুটানের আশপাশ পুরাটাই সবুজ থাকে। আপনি যদি ভুটানে বরফের জন্য যেতে চান তাহলে অবশ্যই আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যাবেন। আমরা গিয়েছিলাম বর্ষার টাইমে, এর জন্য ভুটানের আশপাশটা এত সুন্দর সবুজে ঘেরাও ছিল। আর আশপাশের পরিবেশ দেখতে দেখতে আমাদের হেলিকপ্টার রাইড শেষ। আমরা এখন ল্যান্ড করব। ভালো সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই ছিল আমাদের ভুটানের হেলিকপ্টার রাইড। অবশেষে হেলিকপ্টারটা ল্যান্ড করে আমাদের হেলিকপ্টার রাইডটা শেষ হয়ে যায়। আমি তো হেলিকপ্টার থেকে নেমে ইব্রাহিমকে বারবার বলছিলাম যে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। প্লেন থেকে আকাশ দেখারই একটা অনুভূতি, আর হেলিকপ্টার থেকে নিচে উপরে দেখার অনুভূতিটাই অন্যরকম। সে তো আমার খুশি থেকে বলছিল যে চলো তোমাকে আমি আরেকবার ট্রাই করাই। আমি বললাম না না, অন্য আরেক সময় অন্য কোনো দেশে। এই ছিল গাইস আমার লাইফের প্রথম হেলিকপ্টার রাইড, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ভুটানে গাইস আমরা অনেকদিন ছিলাম, আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি মেক করব। আশা করছি আমার সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ।